বিশ্ব বাণিজ্য সংস্থা WTO-তে আর্থিক সহায়তা বন্ধ করে দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সরকারি ব্যয় সংকোচন প্রচেষ্টার অংশ হিসেবেই এটি করা হয়েছে। চলতি বছরের জানুয়ারিতে হোয়াইট হাউস প্রত্যাবর্তনের পর থেকেই ট্রাম্প প্রশাসন আমেরিকা ফার্স্ট অর্থনৈতিক নীতির সঙ্গে সাংঘর্ষিক বলে মনে করে এমন বৈশ্বিক প্রতিষ্ঠান থেকে সরে আসছে। তারা বিশ্ব স্বাস্থ্য সংস্থা সহ কিছু প্রতিষ্ঠান থেকে বেরিয়ে যাওয়ার পরিকল্পনা করছে। ফেডারেল ব্যয়ের বিস্তৃত পর্যালোচনার অংশ হিসেবে অন্য প্রতিষ্ঠানগুলোতে বরাদ্দ কমিয়ে দিয়েছে। জেনেভা ভিত্তিক বাণিজ্য পর্যবেক্ষণকারী সংস্থা WTO-র 2024 সালে বার্ষিক বাজেট ছিল 205 মিলিয়ন সুইস ফ্রাঙ্ক বা $232.06 মিলিয়ন। WTO-র নথি অনুসারে বিশ্বব্যাপী বাণিজ্যে তার অংশের সমানুপাতিক ফি ব্যবস্থার ভিত্তিতে যুক্তরাষ্ট্রের প্রায় 11% দেওয়ার কথা ছিল। যুক্তরাষ্ট্রে আমদানি করা গাড়ি এবং গাড়ির যন্ত্রাংশের ওপর 25% নতুন আমদানি কর আরোপের ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। ট্রাম্প বলেছেন, সবশেষ ঘোষিত এই শুল্ক আগামী 2 এপ্রিল থেকে কার্যকর হবে এবং পরের দিন থেকে যানবাহন আমদানিকারী ব্যবসার উপর শুল্ক আরোপ শুরু হবে। এছাড়া যন্ত্রাংশের ওপর শুল্ক মে বা তার পরে শুরু হওয়ার কথা রয়েছে। তিনি আরও বলেন, এই পদক্ষেপের ফলে গাড়ি শিল্পের অসাধারণ প্রবৃদ্ধি ঘটবে। একই সাথে এটি যুক্তরাষ্ট্রীয় কর্মসংস্থান এবং বিনিয়োগকে আরও উৎসাহিত করবে বলেও প্রতিশ্রুতি দেন তিনি। তবে বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের এই পদক্ষেপের ফলে যুক্তরাষ্ট্রে উল্লেখযোগ্য পরিমাণে গাড়ি উৎপাদন সাময়িকভাবে বন্ধ হয়ে যাবে, দাম বাড়বে এবং মিত্র দেশগুলোর সাথে সম্পর্কে টানাপোড়েন দেখা দেবে। গেল বছর যুক্তরাষ্ট্র প্রায় 80 লাখ গাড়ি আমদানি করেছে, যা বাণিজ্যে প্রায় $240 বিলিয়ন এবং মোট গাড়ি বিক্রয়ের প্রায় অর্ধেক। যুক্তরাষ্ট্রের সঙ্গে পুরনো সম্পর্ক শেষ বলে মন্তব্য করেছেন কানাডা প্রধানমন্ত্রী মার্ক কার্নি। মন্ত্রিসভার বৈঠকের পর অটোয়ায় সাংবাদিকদের সাথে কথা বলার সময় কার্নি বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের মুখে কানাডিয়ানদের অর্থনীতিকে গোড়া থেকে আবারও পরিকল্পনা করতে হবে। কানাডা প্রতিশোধমূলক শুল্ক আরোপের মাধ্যমে ট্রাম্পের শুল্ক আরোপের প্রতিক্রিয়া জানাবে বলেও জানান কার্নি। এদিকে 1965 সালে স্বাক্ষরিত কানাডা মার্কিন অটোমোটিভ পণ্য চুক্তিকে দুই দেশের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ চুক্তি বলে অভিহিত করেছেন তিনি। বলেছেন, মার্কিন শুল্ক আরোপের মধ্য দিয়ে সেই চুক্তি শেষ হয়ে গেছে। এছাড়া কানাডিয়ানরা ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের সাথে শক্তিশালী বাণিজ্যিক সম্পর্ক রাখতে পারবে কিনা তা নিয়েও সন্দেহ প্রকাশ করেন কার্নি। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় আরও 40 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। গত 24 ঘন্টায় চালানো একের পর এক হামলায় প্রাণ হারান তারা। এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা 50,200 ছাড়িয়ে গেছে। বৃহস্পতিবার গাজার মধ্যাঞ্চলে একটি ব্যস্ত বাজারে ইসরায়েলি হামলায় 7 ফিলিস্তিনি নিহত হন। গাজা শহরের জৈতুন এলাকায় একটি আবাসিক ভবনে বোমা হামলায় নিহত হন 3 জন এবং বহু মানুষ আহত হন। এছাড়া দক্ষিণ গাজার রাফার পূর্ব আশ-শাওকা শহর, খান ইউনিসের পূর্বে বানি সুহেলা শহর সহ বিভিন্ন এলাকায় হামলা চালিয়ে বেশ কয়েকজনকে হতাহত করে ইসরায়েলি সেনারা। একই দিন যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননেও হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অন্তত 6 জন নিহত হয়েছেন। সিরিয়ার ভূমধ্যসাগরীয় উপকূলীয় প্রদেশ লাতাকিয়ায় হামলা চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। বৃহস্পতিবার প্রদেশের একটি অস্ত্রাগারে এই হামলা চালানো হয় বলে যুক্তরাজ্য ভিত্তিক সিরিয়ার পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এই তথ্য জানিয়েছে। দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা সানার প্রতিবেদনে বলা হয়েছে, লাতাকিয়া প্রদেশে কয়েক দফায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। এদিন আল আবায়াদ বন্দর এবং লাতাকিয়া শহরের আশেপাশের লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়েছে তারা। তবে হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেছে কিনা তা এখনও নিশ্চিত করেনি কর্তৃপক্ষ। যুক্তরাজ্য ভিত্তিক এই পর্যবেক্ষক সংস্থা বলেছে, হামলায় অস্ত্রাগারে বিপুল পরিমাণ অর্থ ও সামরিক সরঞ্জাম ধ্বংস হয়েছে। এদিকে ইসরায়েল বলছে, সিরিয়ার নতুন কর্তৃপক্ষের হাতে অস্ত্র যাওয়া ঠেকাতে এই হামলা চালাচ্ছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। তিন শতাধিক বিদেশি শিক্ষার্থীর ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও একথা জানিয়েছেন। তিনি জানান, যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে ফিলিস্তিনিপন্থী বিক্ষোভকারীদের দমনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রচেষ্টার অংশ হিসেবে এসব শিক্ষার্থীর ভিসা বাতিল করা হয়েছে।
টাফটস বিশ্ববিদ্যালয়ে পড়া একজন তুর্কি শিক্ষার্থীকে অভিবাসন কর্মকর্তারা আটক করার পর রুবিও একথা জানিয়েছেন। রুবিও বলেন, যেসব শিক্ষার্থী শুধু পড়াশোনা করতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন না, বরং বিশ্ববিদ্যালয়ে ভাঙচুর, শিক্ষার্থীদের হয়রানি, ভবন দখল এবং বিশৃঙ্খলা সৃষ্টিকারী আন্দোলনে অংশ নিচ্ছেন, তাদের ভিসা বাতিল করা হচ্ছে। ইস্তাম্বুলের মেয়র একরেম ইমামোগলুকে গ্রেপ্তারের ঘটনায় বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংগঠনের বিবৃতিকে পক্ষপাতদুষ্ট বলে তা প্রত্যাখ্যান করেছে তুরস্ক। দেশ জুড়ে চলমান বিক্ষোভ থেকে এখন পর্যন্ত প্রায় 1900 জনকে আটক করা হয়েছে। এর মধ্যে 260 জনকে রিমান্ডে পাঠিয়েছে আদালত। এরপরও ইমামোগলুর বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন বলছেন বিক্ষোভকারীরা। এরই মধ্যে ইস্তাম্বুলের অন্তর্বর্তী মেয়র নির্বাচিত হয়েছেন নুরি আসলান। আরও জানাচ্ছেন মাহফুজুর রহমান। এই মুহূর্তে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের সবচেয়ে বড় রাজনৈতিক প্রতিপক্ষ বিরোধী নেতা একরেম ইমামোগলু। তাকে গ্রেফতার করে রিমান্ডে পাঠানোর ঘটনা তুরস্ক জুড়ে এক দশকের মধ্যে সবচেয়ে বড় সরকার বিরোধী বিক্ষোভের জন্ম দিয়েছে। প্রতিবাদ দমনে সরকারকে আশ্রয় নিতে হয়েছে গণগ্রেফতারের। এরপরও থামছে না বিক্ষোভ, বরং দিনকে দিন তা আরও বড় হচ্ছে। এরই মধ্যে শনিবার বড় ধরনের বিক্ষোভের ডাক দিয়েছে বিরোধীরা। ইমামোগলুর বিরুদ্ধে সরকারের আচরণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলছে বিরোধী দল সিএইচপি। এমনকি তার বিরুদ্ধে আনা অভিযোগও ভিত্তিহীন বলছেন সমর্থকেরা। আপনি কারো বিরুদ্ধে কোনো অভিযোগ ছাড়াই নিজে থেকে তদন্ত শুরু করতে পারেন না। এ বিষয়ে আপনার হাতে প্রমাণ বা নথি থাকতে হবে। ইমামোগলুর বিরুদ্ধে এমন কিছু পাওয়া যায়নি। বিভিন্ন রাজনৈতিক গোষ্ঠী ও পশ্চিমা দেশ মনে করছে নির্বাচনে সম্ভাব্য হুমকি হিসেবে বিবেচিত হওয়ায় ইমামোগলুকে সরিয়ে দিতেই এমন চাল চেলেছে এরদোয়ান। তবে সরকার বলছে বিচার ব্যবস্থার উপর তাদের কোনো হাত নেই এবং দেশটির আদালতগুলোও স্বাধীন। এ বিষয়ে তুরস্কের বিচারমন্ত্রী ইলমাজ তুনোচ ইউরোপীয় অংশীদারদের কাণ্ডজ্ঞান খাটিয়ে কাজ করতে অনুরোধ করেছেন। বলেছেন, ইমামোগলুর বিরুদ্ধে যেসব অভিযোগ তার মাত্রা বিবেচনা করেই তাকে গ্রেফতার করা হয়েছে। আমরা কোনো রাজনীতিককে গ্রেফতার করতে চাই না, কিন্তু যদি আইনের লঙ্ঘন ঘটে তখন তো করতেই হয়। আমরা যদি অভিযোগগুলোর মাত্রার দিকে তাকাই, যদি তথ্য প্রমাণ লোপাটের ঝুঁকি থাকে, তাহলে বিচার বিভাগকে দায়িত্বশীল সিদ্ধান্ত তো নিতেই হয়। এই বিক্ষোভকে নাটক আখ্যা দিয়ে বিক্ষোভকারীদের আইনি পরিণতি ভোগ করার হুমকি দিয়েছেন এরদোয়ান। আমরা উচ্চবিলাসী রাজনীতিবিদদের কৃতিত্ব দেব না, যারা শিল্পপতিদের দেউলিয়া করার চেষ্টা করছেন, যারা দায়িত্ব জ্ঞানহীন বয়কটের আহ্বান জানিয়ে ব্যবসায়ীদের ব্যবসা এবং শ্রমিকদের রুটি নিয়ে খেলছেন। এরই মধ্যে ইমামোগলুর শূন্যস্থান পূরণে অন্তর্বর্তী মেয়রও নির্বাচন করেছে তুরস্ক সরকার। মাহফুজুর রহমান, ৭১। পাকিস্তানের বেলুচিস্তানের গোয়াদর জেলার পানসি শহরের কাছে বাস থেকে নামিয়ে 5 নিরীহ যাত্রীকে হত্যা করেছে অস্ত্রধারীরা। তারা সবাই পাকিস্তানের পূর্বাঞ্চলীয় পাঞ্জাব প্রদেশের বাসিন্দা। পানসি শহরের সহকারী কমিশনার মহিম খান আরব নিউজকে জানিয়েছেন, সশস্ত্র হামলাকারীরা কালমাত এলাকায় উপকূলীয় মহাসড়কে বাস থামিয়ে 6 জন যাত্রীর পরিচয়পত্র যাচাইয়ের পর জোর করে গাড়ি থেকে নামায়। এরপর তাদের গুলি করা হয়। এতে ঘটনাস্থলেই 5 জনের মৃত্যু হয়, বাকি আরেকজন গুরুতর জখম হয়েছেন। হামলাকারীরা পালিয়ে যাওয়ার আগে একটি ট্রলার এবং একটি গাড়িতেও আগুন দিয়েছে। মিশরের হুরকাদা শহরের উপকূলীয় এলাকার একটি ট্যুরিস্ট সাবমেরিন ডুবে 6 জন নিহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। এতে আহত হয়েছেন আরও 9 জন। বৃহস্পতিবার সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনার দিন স্থানীয় সময় সকালে উপকূল থেকে প্রায় 1 কিলোমিটার দূরে এই ঘটনা ঘটে। সাবমেরিনটিতে 40 জনের বেশি পর্যটক ছিলেন। এই সাবমেরিনটির নাম সিনবাদ বলে স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে। এদিকে রাশিয়ার দূতাবাস জানিয়েছে, সাবমেরিনটিতে থাকা সব পর্যটক রাশিয়ার নাগরিক। দক্ষিণ কোরিয়ার দক্ষিণ পূর্বাঞ্চলে টানা 6 দিন ধরে চলা দাবানলে এখন পর্যন্ত 28 জন নিহত হয়েছে। পুড়ে ছাই হয়ে গেছে 20,000 হেক্টরেরও বেশি বনভূমি সহ ঘরবাড়ি ও কারখানা। সময় যত যাচ্ছে, তীব্র বাতাসের কারণে দাবানল ততই ভয়াবহ রূপ নিচ্ছে। দাবানলে অগ্নি নির্বাপন হেলিকপ্টার দুর্ঘটনায় এক পাইলট নিহত হয়েছেন। কোরিয়া বন পরিষেবা জানিয়েছে, আকাশপথে অগ্নি নির্বাপন অভিযান চালানোর সময় হেলিকপ্টারটি সিনপিয়ংমিয়নে একটি পাহাড়ি অঞ্চলে বিধ্বস্ত হয়। মিয়ানমারের ক্ষমতাসীন জান্তা প্রধান মিন অং লাইং
চলতি বছরের ডিসেম্বরে দেশটিতে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের প্রতিশ্রুতি দিয়েছেন। বৃহস্পতিবার দেশটির সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে বক্তৃতায় এই প্রতিশ্রুতি দেন তিনি। একই সঙ্গে তিনি দেশটিতে ব্যাপক গৃহযুদ্ধ ছড়িয়ে পড়া ঠেকাতে সশস্ত্র বিদ্রোহীদের সহিংসতা ত্যাগ এবং সংলাপে বসার আহ্বান জানিয়েছেন। সশস্ত্র বাহিনী দিবসে দেয়া বক্তৃতায় মিন অং লাইং বলেছেন, সামরিক বাহিনী একটি গৌরবজনক নির্বাচন আয়োজন এবং বিজয়ী দলের কাছে ক্ষমতা হস্তান্তরের বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি রাজধানী নেপিদোর বিশাল প্যারেড গ্রাউন্ডে জড়ো হওয়া হাজারো সেনাকে বলেন, তাদের অবশ্যই সুষ্ঠু ও বহুদলীয় ভোট আয়োজনে সহায়তা করতে হবে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সম্পর্ক আছে কিনা এমন প্রশ্নে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন তিনি জানেন না। এক সাক্ষাৎকারে জেলেনস্কি বলেন, তাদের মধ্যে কি সম্পর্ক আছে বা কতবার কথা হয়েছে সেই সম্পর্কে তার কোনো ধারণা নেই। কৃষ্ণ সাগরে যুদ্ধবিরতি শর্ত হিসেবে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়েছে রাশিয়া, আর যুক্তরাষ্ট্র সেই দাবির মুখে দৃঢ় অবস্থানে থাকবে বলে প্রত্যাশা করছেন জেলেনস্কি। সুদানে প্রায় 2 বছর যুদ্ধের পর প্রথম প্রেসিডেন্ট প্রাসাদে পা রেখে রাজধানী খার্তুম আরএসএফ প্যারামিলিটারি বাহিনীর কবলমুক্ত বলে ঘোষণা দেন জেনারেল আবদেল ফাত্তাহ আল বুরহান। তিনি আন্তর্জাতিক বিমানবন্দরে নামার পর খার্তুমের প্রেসিডেন্ট প্রাসাদ পরিদর্শন করেন। শুক্রবার প্রেসিডেন্ট প্রাসাদ পুনরুদ্ধারের পর সেনাবাহিনী দ্রুত খার্তুমের অন্যান্য গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো পুনরুদ্ধার করে নেয়। সুদানের সেনাবাহিনী রাজধানী খার্তুমের পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে বলে দাবি করেছেন জেনারেল বুরহান। তিনি দাবি করেন, তারা নীল নদের ওপর থাকা সব সেতু পুনরুদ্ধার করেছেন, যা খার্তুম শহরের 3টি প্রধান এলাকা সংযুক্ত করে, এবং খার্তুমের দক্ষিণে অবস্থিত আরএসএফ এর শক্তিশালী সেনা ক্যাম্প জেবেল আউলিয়াও পুনরুদ্ধার করা হয়েছে। স্থানীয়রা জানিয়েছে আরএসএফ যোদ্ধারা দক্ষিণ দিকে পিছু হটছে, আর স্বস্তি জানিয়েছেন দেশটির বাসিন্দারা। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের শ্রীনগরে অবস্থিত এশিয়ার সবচেয়ে বড় টিউলিপ ফুলের বাগান। সম্প্রতি বাগানটি দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়েছে। এবার 74 প্রজাতির 17 লাখ টিউলিপের আবাদ হয়েছে শ্রীনগরের ডাল লেকে। তাই প্রতি বছরের মতো এবারও রাশিয়ার সবচেয়ে বড় টিউলিপের বাগানটি দেখতে ভিড় করেছেন লাখো পর্যটক। আরও জানাচ্ছেন ঋতু সাহা। পাহাড়ের পাদদেশে ডাল লেকের পাড় ঘেঁষে এই বিস্তীর্ণ টিউলিপের ক্ষেতের চোখ জোড়ানো দৃশ্য। লাল, হলুদ, সাদা, গোলাপি নানা রঙের ফুলে সেজে উঠেছে গোটা এলাকা। শ্রীনগরে বোমার আওয়াজ ছাপিয়ে সেখানে ফুটেছে লাখো টিউলিপ। ইন্দিরা গান্ধী মেমোরিয়াল টিউলিপ গার্ডেন খুলে দেওয়া হয়েছে দর্শনার্থীদের জন্য। প্রতি বছর মার্চ এপ্রিলে এই বাগান খুলে দেওয়া হয়, তবে এবছর এক নতুন রঙের মেলা বসেছে। এবার 74 প্রজাতির 17 লাখ টিউলিপ প্রদর্শিত হচ্ছে। কাশ্মীরের এই বাগান যেন স্বপ্নপুরী। এর সৌন্দর্য উপভোগে পর্যটকদের ঢল নেমেছে। ডাল লেকের পাড় ঘেঁষে 30 একর এলাকা জুড়ে বিস্তৃত এই বাগান শুধু ভারতের নয়, পুরো এশিয়ার বৃহত্তম টিউলিপ বাগান। গেল বছর এই বাগান দেখতে আসে প্রায় 5 লাখ পর্যটক। এবার এই সংখ্যা ছাড়িয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। আমরা এবার এখানে বিভিন্ন প্রজাতির টিউলিপ দেখতে পাচ্ছি। শুধুমাত্র বসন্তে ফোটা টিউলিপ ছাড়াও অন্যান্য সময়ে ফোটা বিভিন্ন প্রজাতির টিউলিপের এবার দেখা মিলছে। আমি বহুদিন ধরে কাশ্মীরের কথা শুনেছি, কিন্তু আগে শুধু বিস্ফোরণের খবর পেতাম। যখন এলাম তখন দেখলাম শুধু বাগান আর বাগান। তার মতো আরও অনেকেই বিস্মিত কাশ্মীরের এই রঙিন সৌন্দর্য দেখে। সংশ্লিষ্টরা বলছেন, কাশ্মীরে পর্যটনের জন্য এটা হতে পারে নতুন সম্ভাবনা। ঋতু সাহা, 71। এই ছিল আজকের আয়োজনে। কাল একই সময়ে আবারও হাজির হবে বিশ্বযোগ। চোখ রাখুন 71-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। 71-এর সাথেই থাকুন।